তুই কোমর বের করে টি শার্ট পরবি, তাও স্লিভলেস। আর তোকে এমনি এমনি ছেড়ে দিব ভেবেছিস? চিকন কোমর মানুষকে দেখিয়ে বেড়ানোর ধান্দা। কথাটুকু বলেই জ্বলন্ত সিগারেট নিয়ে পরীর কাছে এগিয়ে যায় জয়। পরী আকুতি ভরা স্বরে বলে, মাফ চাই জয় ভাই, আর কখনোই এমন পোশাক পরব না, সত্যি বলছি। তোমার কসম। জয় কপট রেগে বলে, একেই তো অন্যায় করেছিস, আবার বলিস আমার কসম? হ্যাঁ রে পরী, তোর মনে কি ডর ভয় একেবারেই নেই? তোমার কসম বলেছি বলে তুমি রাগ করেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কসম। কোনো রং ঢঙের কথা আমি শুনছি না। ছেলে বন্ধুদের সাথে ধিঙ্গি হয়ে ঘুরে বেড়ানোর শখ মিটাচ্ছি। বাড়িতে 1000টা ছেলে বন্ধু কেন আসবে তোর? 1000টা ছেলে বন্ধু কোথায় পেলে? মাত্র 3 জন ছেলে আর 5 জন মেয়ে এসেছে। ওরা আমার ক্লাসমেট। মাত্র 3 জনকেই তুমি 1000টা বানিয়ে দিল? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আমার মুখে মুখে? পরী আমতা আমতা করে বলে, কই তর্ক করলাম? আমি তো শুধু উত্তর দিল ম। কে বলেছে তোকে উত্তর দিতে? আমি বলেছি? বল আমি বলেছি? পরী মাথাটা নিচু করে বলে, না। তাহলে দিল কেন বল? পরী চুপ। কিরে এখন আবার চুপ করে আছিস কেন? উত্তর দিল ও দোষ, না দিল ও দোষ। ভাবলাম চুপ করে থাকাই ভালো, তাই তো চুপ করেছিলাম। এত বেশি বুঝা শুরু করেছিস কবে থেকে? তুই কি বিশিষ্ট ভাবনাবিদ হয়ে গিয়েছিস? পরী 2 হাত সামনে নিয়ে বলে, হাত জোর করে মাফ চাইছি ভাই, মাফ করে দাও। তবুও কথায় কথায় এত ভুল ধরো না। তোর সাহস তো কম না। তুই আমার কথায় বিরক্ত হোস? পরীর এখন ভীষণ রাগ হচ্ছে, কিন্তু এই মানুষটার ওপর রাগ খাটানোর মতো কোনো সাহস নেই পরীর, তাই চুপচাপ শুনে যাচ্ছে। পরীকে চুপ থাকতে দেখে আচমকা জড়িয়ে ধরে জয়। তুই বুঝিস না পরী, আমি তোকে কতটা ভালোবাসি? এত অবুঝ কেন তুই? পরী খুব কাছের সেই মানুষটার মুখে নিজের নাম শুনে কেঁপে উঠে পড়ি। ভাবনার জগৎ থেকে ছিটকে আসে। এই মানুষটার সাথে কাটানো আগের সময়গুলোর কথা ভাবতেই তার প্রবেশ। কেন এসেছে এখানে জয় ভাই? চোখের পানি আড়াল করে পিছন ঘুরে দাঁড়ায়। কিছু বলবে জয় ভাই? জয় এক পলকে তাকিয়ে আছে পরীর দিকে। এই কি সেই পরী যে জয়ের ভালোবাসার জন্য কাতর ছিল? জয় বলতে পাগল ছিল? পরীর মুখে আগের সেই লাবণ্য নেই। চোখের নিচে কালো দাগ। না জানি কত চিন্তাই করে। করবেই না বা কেন? পরিবারের দায়িত্ব এখন মেয়েটার ওপর। জয় পরীকে জড়িয়ে ধরতে গেলেই পরী দূরে সরে যায়। জয়ের চোখে পানি টলমল করছে। এতটা পর করে দিয়েছে পরী জয়কে? পরী গলায় কাঠিন্য এনে বলে, নিজেকে সংযত করো জয় ভাই। তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তুই এভাবে বদলে কেন গেলি রে পরী? ভালোই তো ছিলাম আমরা। 4টা বছরের সম্পর্ক কি কিছুই না তোর কাছে? তুমি কেন বুঝতে চাইছ না? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আর খালামণির শরীরটাও ভালো না। খালামণির কথার বিরুদ্ধে যেও না। তোর পরিবারের দায়িত্ব আমি নিব বলেছি তো। আমি কারো দয়া ভিক্ষা নিব না জয় ভাই। তাছাড়া তুমি এসব কথা কেন বলছো বলো তো? রাত পোহালেই তোমার গায়ে হলুদ। তুমি এখানে কেন এসেছ? জয় চোখের পানি মুছে বলল, তুই অনেক পাল্টে গেছিস রে পরী। অনেক পাল্টে গেছিস।
ভেবেছিলাম শেষ সময়ে হলেও তুই আমায় ফিরিয়ে দিবি না, ভালোবেসে বুকে জড়িয়ে নিবি। কিন্তু আমি ভুল ছিলাম। তোকে চিনতে পারিনি আমি। তুই তো আমায় কখনো ভালোইবাসিসনি। যদি ভালোবাসতি তাহলে কখনোই এভাবে আমায় ফিরিয়ে দিতে পারতি না। আমি তোকে কখনো ক্ষমা করব না পরি, কখনো না। বাম হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় জয়। পরি ফ্লোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে, আমায় ক্ষমা করে দিও জয় ভাই। আমি তোমায় সুখী দেখতে চাই। হয়তো আজ আমি তোমার চোখে খারাপ, কিন্তু সুখের দেখা যখন পাবে তখন পরি নামটাই ভুলে যাবে তুমি। জয় চলে যাওয়ার প্রায় 5 মিনিট পরই জয়ের মা রুমে আসে। বরখালাকে দেখে চোখের পানি মুছে দাঁড়িয়ে যায়। খালা তুমি? জয় কি বলতে এসেছিল? এমনি কিছু না। বরখালা পরীর হাত ধরে বলেন, মারে আমার ছেলেটারে সুখী হতে দে। ওর কান্নাকাটির কাছে ইমোশনাল হয়ে আবার ওর কাছে ফিরে যাস না। আমার মানসম্মানও জড়িয়ে আছে এখানে। তুই ভাবিস না তোর বাবা নেই বলে আমি তোকে ছেলের বউ করিনি। তুই তো জানিসই তুই কিছু বলতে হবে না খালামনি। আমি জয় ভাইয়ের কাছে কখনো ফিরে যাব না। পুরো কথা বলার আগেই পরি তাকে থামিয়ে দেয়। তুই আমায় আরেকটা কথা দিবি মা? বলো। জয় নিশ্চয়ই তোকে বলেছে বিয়েতে যেতে? তুই বিয়েতে আসিস না মা। তুই আসলে জয় বিয়েটা করবে না, পাগলামি শুরু করবে। যাব না। আমায় কথা দিচ্ছিস তো তুই? হ্যাঁ। বরখালা পরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। ভেতর থেকে পরীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিপদে পড়লে মানুষ চেনা যায়। চেনা যায় তখন রক্তের মানুষকেও। পরী এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। 2 ভাই 2 বোনের মধ্যে নিহিসেজ। বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে। বড় ভাই থেকেও নেই। বাবা মারা গিয়েছে আজ 1 মাস 17 দিন। এখন মা আর ছোট ভাইটাকে নিয়েই পরীর সংসার। পরিবারের দায়িত্ব এখন পরীর কাঁধে। মায়ের বয়স হয়েছে, তার কাজ করার সাধ্যি নেই। বাবা মারা যাওয়ার পরই সব এলোমেলো হয়ে গেল। 4 বছরের ভালোবাসাকেও বিসর্জন দিতে হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফাইল নিয়ে বেরিয়ে পড়ল পরি। একজনকে চাকরির ব্যাপারে কথা বলতে বলেছিল অফিসে। সেই আজ দেখা করতে বলেছে। পরীর একদম ইচ্ছে করছে না বাহিরে যেতে। কষ্টে বুক ফেটে যাচ্ছে। কিন্তু চাকরিটাও পরীর খুব দরকার। জয়েদের বাড়ির সামনে দিয়েই যাওয়া লাগে। বাড়ির সামনে আসতেই বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হলো। পুরো বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে। পরী একবার দাঁড়িয়ে পুরো বাড়িটাই চোখ বুলিয়ে নিল। তখনই চোখ গেল জয়ের রুমের ব্যালকনিতে। কতটা সময় দুজনে একসাথে এই ব্যালকনিতে কাটিয়েছে, খুনসুটি, ঝগড়া করেছে তার কোনো ইয়ত্তা নেই। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তখনই ব্যালকনিতে জয় আসে। জয়ের দৃষ্টি পড়িতে স্থির। এই চোখের ভাষা খুব গভীর, খুব এক আকাশ সমান ভালোবাসা আছে এই দু চোখে। এই চোখে একসময় ভালোবাসা খুঁজত পরী, কিন্তু এখন তাকানোরও সাহস নেই। পরী চোখ সরিয়ে নিয়ে দ্রুত হাঁটা শুরু করল। পিছুটানে পড়তে চায় না পরী। যেই পিছুটানে জয়ের হারানোর প্রাপ্তি বাড়বে সেই পিছুটানে কিছুতেই পড়বে না পরী। সূর্যের তাপে রাস্তায় হাঁটা যাচ্ছে না। অন্যান্য সময়ের তুলনায় সূর্যের তাপটা দুপুরেই বেশি টের পাওয়া যায়। ফুটপাথের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পরী। চাকরিটা হয়েও হলো না।
চাকরি পাকাপোক্ত করার জন্য নাকি টাকা লাগবে, যাকে বিশুদ্ধ ভাষায় বলে ঘুষ। ঘুষ দেওয়া বা নেওয়া কোনোটাই পছন্দ না পরীর। তবে এই মুহূর্তে হাতে যথেষ্ট টাকা থাকলে ঘুষ দিয়ে হলেও চাকরিটা নিত। বর্তমানে এখন যোগ্যতার আগে দেখে টাকা। যার টাকা বেশি সে যোগ্যতা ছাড়াও উপরের লেভেলের চাকরি পেয়ে যায়। এটাই তো বাস্তবতা। আর কঠিন বাস্তবতাকে পরীর মতো মেয়ের উপেক্ষা করার ক্ষমতা নেই। বাড়িতে গিয়ে ফ্যান ছেড়ে ফ্লোরে বসে পড়ে পড়ি। পরীর ছোট ভাই নিশাত এক গ্লাস পানি এনে দেয়। পরী একটু হেসে পানিটুকু শেষ করে। নিশাত এবার জেএসসি দিয়েছে। মাথার ব্রেন খুবই ভালো। সব কয়টা পরীক্ষাতেই ভালো রেজাল্ট করে। নিশাতের ইচ্ছে বড় হয়ে ডক্টর হবে। শুধু নিশাতের নয়, এটা বাবারও ইচ্ছে ছিল। কিন্তু পরী জানে না এমন করুণ অবস্থায় ভাইকে ডাক্তারি পড়া পড়াতে পারবে নাকি। যদিও এখন সেই সময়টা অনেক দেরি, তবুও 9 থেকে সায়েন্সেই পড়াতে হবে। বিজ্ঞান শাখায় পড়ানোরও অনেক খরচ। হাতে গোনা কয়েকটা সাবজেক্ট ছাড়া মোটামুটি সব সাবজেক্টেই প্রাইভেট পড়তে হয়। পরী পারবে কি সব কুলিয়ে বাবা আর ভাইয়ের স্বপ্ন পূরণ করতে? নিশাত এক পলকে তাকিয়ে আছে পরীর দিকে। পরী হাতের ইশারায় কাছে ডাকে, এখানে বস। নিশাত চুপ করে বসে পড়ে। পরী নিশাতের চুলে হাত বুলাতে বুলাতে বলে, দুপুরে খেয়েছিস? হুম। মুখটা অমন মলিন কেন? তুমি কেন আমার বড় হলে আপু? পরী হাসে। কেন বলতো? তোর ছোট হলে কি হতো? তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায় থাকলে তোমাকে এত কষ্ট করতে হতো না। চাকরি না পেলে রিকশা তো অন্তত চালাতে পারতাম। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে বুকটা কেঁপে ওঠে। নিশাতকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে ফেলে দুই ভাইবোন। তুই আমার বড় হোসনি তাতে কি? এই তুই আজ যে কথাটা বললি এটাই আমার মনে কতটা শান্তি বয়ে দিয়েছে তুই ভাবতেও পারবি না। আমার ভাইটার কোনো কষ্ট করা লাগবে না। তুই শুধু মন দিয়ে পড়বি কেমন? আমি পড়ব না আপু। আমিও কাজ করব। তাহলে আমাদের সংসার আবার আগের মতো হয়ে যাবে। চাইলেই কি আর সব আগের মতো হয় রে? সব চাওয়া সত্যি হয় না ভাই। যখন তুই বড় হবি তখন তোকে বাধা দিব না। অনেক বড় ডাক্তার হবি তুই। আব্বুর স্বপ্ন পূরণ করতে হবে তো বল। নিশাতের কান্নার বেগ আরও বেড়ে যায়। পরী নিশাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, একদম কাঁদবি না। আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোর? নিশাত মাথা দুই পাশে নাড়ায়। যার উত্তর না। মা কি খেয়েছে? অনেক কষ্টে জোর করে খাইয়েছি। একা একাই কিসব বিলাপ করে। মা আবার আগের মতো হয়ে যাবে তো আপু? হবে সোনা। সবকিছু আগের মতো হয়ে যাবে। পরী মনে মনে ভাবে, সত্যিই কি সবকিছু কখনো আগের মতো ঠিক হয়ে যায়? সব ঠিক হয়ে যাবে। আগের মতো হয়ে যাবে। এই কথাগুলো শুধুই সান্ত্বনা। আসলে কোনো কিছুই আগের মতো ঠিক হয় না। সব হয় অন্যরকম। আমাদের চাওয়ার বিপরীত। তবুও সব ঠিক হয়ে যাবে এই কথাটাতেও আলাদা এক প্রশান্তি লাগে। এই কথাটাই বা কজন বলে? রাতের রান্নার জন্য সবকিছু গোছগাছ করছে পরী। ঘরে ডিম ছাড়া আপাতত কোনো বাজার নেই। কাল বাজারে যেতে হবে। বাবার জমানো টাকা দিয়েই চলছে। সাথে পরীর যে কয়টা টাকা জমানো ছিল সেগুলো একাজে ওকাজে ভাঙতে হচ্ছে। যদি চাকরিটা না হয় তাহলে বড্ড বিপদে পড়ে যাবে পরী। একবার কি বড় মামার সাথে কথা বলে দেখবে?
বড় মামা তো বলেছিল কোনো দরকার হলে তাকে জানাতে। বড় মামা তার পরিবার সহ অস্ট্রেলিয়া থাকে, তাই বাবার মৃত্যুর পরও আসতে পায়নি। হুটহাট আসার ফ্লাইট পায়নি। তবে মামা বলেছে সে দ্রুত দেশে আসার চেষ্টা করবে। কিন্তু মামার কাছে কি সাহায্য চাওয়া ঠিক হবে? না চেয়েও তো উপায় নেই। পরি নিজের জন্য এখন আর ভাবে না। সব ভাবনা মা আর ভাইটাকে নিয়ে। বাবা মারা যাবার পর থেকেই মা মানসিকভাবে ভেঙে পড়েছে। অসুখ তো সাথে লেগেই আছে। সবকিছু মিলিয়ে আর কোনো উপায় দেখছে না। মামাকেই বরং একবার বলে দেখবে। 3টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়াচ্ছিল তখনই নিশাত রান্নাঘরে আসে। আপু, বল, জয় ভাইয়ার গায়ে হলুদে যাবে না? এতক্ষণ সংসারের চিন্তায় জয়ের বিয়ের কথা মাথায় ছিল না। নিশাতের মুখে শুনে মনে হচ্ছে ক্ষতটা নাড়া দিয়েছে। পরি কাজ করতে করতেই বলল, না রে, আমি তো রান্না করছি। আর বিয়েটির অনুষ্ঠান এখন আর ভালো লাগে না। তোদের মতো কি আর ছোট আছি বল? তাহলে আমি যাই। খালা সকালে বলে গেছিল আমি যেন গায়ে হলুদে যাই। আচ্ছা তাহলে যা। ধুমধাম করে জয়ের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। আর্থিকভাবে পরীর বরখালারা যথেষ্ট ভালো। জয় তার একমাত্র ছেলে, তাই কোনো কিছুরই কমতি নেই। সবকিছু তার ইচ্ছে মতো, পছন্দ মতো হচ্ছে। এমনকি মেয়েটাও তারই পছন্দের। বাড়ির পাশে বিরাট বড় একটা মাঠ আছে। শুক্রবারে বড়রা এখানে ক্রিকেট খেলে। আর বাকি দিনগুলোতে বাচ্চারা বিকেলে ক্রিকেট খেলে। গায়ে হলুদের প্যান্ডেল সেখানেই করা হয়েছে। কত শত মানুষ এসেছে দাওয়াতে। জয় প্যান্ডেলে বসে শুধু এদিক সেদিকে চোখ বুলাচ্ছে। হয়তো পরি আসবে। জয়ের সবচেয়ে কাছের বন্ধু সামির জয় আর পরীর সম্পর্কের কথা জানে। জয়ের চোখ দেখেই বুঝে গেছে ও পরীকে খুঁজছে। সামির জয়ের কাঁধে হাত রেখে বলে, তুই যাকে খুঁজছিস সে আসেনি। জয়ের চোখ টলমল করছে। কেন করছে পরি এমন? নিশাতকে দেখে জয় ডাকল। নিশাত কাছে আসতেই জিজ্ঞেস করল, পরি কোথায় রে? আসেনি? না, আপু রান্না করছে। আমি এখন তোর সাথে বাসায় যাব। আমি বাহিরে দাঁড়াবো, তুই পরীকে ডেকে দিবি। তুমি বাসায় গেলে কি হবে? কিছু হবে না। পারবি নাকি বল? সামির বলে। মানে কি জয়? গায়ে হলুদের অনুষ্ঠান রেখে তুই এখন পরীর কাছে যাবি? যাব দোস্ত, আমাকে যেতেই হবে। শেষ আরেকটা চেষ্টা করতেই হবে। আমি জানি আমার পরি এখনো আমায় ভালোবাসে। কিন্তু সবাই যখন তোর খোঁজ করবে, বিশেষ করে আন্টি, আমি এখন সুযোগ পেলেই যাব। তুই এদিকটা একটু ম্যানেজ করিস প্লিজ। সামির জয়ের গালে হাত রেখে বলে, করব। অনেক চেষ্টার পর সুযোগ পেয়ে নিশাতকে নিয়ে পরীদের বাসায় গেল জয়। বাড়ির সামনে গিয়ে ভাবল এখানে পরি আসবে তো? মন বলছে আসবে না। তাই নিশাতের সাথে বাড়ির ভিতর গেল। রান্নাঘরে গিয়ে দেখে চুলা নিভানো। অর্ধেক রান্না তরকারি। সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে। পরীর রুমের সামনে গিয়ে দেখল দরজা ভেতর থেকে লক করা। জয় সমানে দরজা ধাক্কাচ্ছে। পরি প্লিজ দরজাটা খুল। পরি প্লিজ। রুমের ভেতরে জয়ের মা পরীকে ফিসফিস করে বলে, বলেছিলাম না আমি? জয় আসবেই। প্যান্ডেলের পেছনে থেকে শুনেই তো আমি ছুটে তোর কাছে আসলাম। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস পরি।
তিনি পরীর হাত নিজের মাথায় নিয়ে বলেন, মাথায় হাত রেখে বল, তুই জয়ের কাছে ফিরে যাবি না। খালামণির চোখে পানি। এটা কি সত্যিই পানি, নাকি সবটাই নাটক? কিন্তু পরীর চোখ দিয়ে বের হচ্ছে ভালোবাসা হারানোর কষ্ট। আমার কথা আমি রাখব খালা, আমি লুকাচ্ছি। তুই যেভাবে পারিস ওকে বুঝিয়ে বিয়ে করতে পাঠিয়ে দে মা। খালা ওয়াশরুমে যাওয়ার পর পরী চোখের পানি মুছে নিল। দরজা খুলতেই জয় এক পলক তাকাল, তারপর শক্ত করে জড়িয়ে ধরল পরীকে। নিজেকে যতটা শক্ত করে জয়ের সামনে দাঁড়িয়েছিল, এবার আর শক্ত থাকতে পারল না। বেহায়া মন নিজেকে আটকে রাখতে পারল না। জয়কে ধরে হুহু করে কেঁদে দিল। পরক্ষণেই খালার কথা মনে হল। জয় কেঁদে কেঁদে বলল, আমি জানতাম তো আমার পরী আমায় কতটা ভালোবাসে। আমায় ছাড়া আমার পরী থাকতে পারবে না। তুমি ভুল জানো জয় ভাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারি। জয় পরীকে ছেড়ে দিয়ে পরীর মুখের দিকে তাকিয়ে আছে। আমায় ভুলে যাও জয় ভাই। খালা যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে তুমি তাকেই বিয়ে করে নাও। তোর একারই জিদ আছে শুধু, আমার নেই। তুই আমায় ফিরিয়ে দিবি? বেশ, আমিও করব না এই বিয়ে। পাগলামি করো না। আমি পাগলামি করছি? আমি? চল, তুই আমার সাথে চল। আজ সবার সামনে তুই আমায় কিভাবে ফিরিয়ে দিবি আমিও দেখব। জয় পরীর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। পরী জোরাজুরি করেও ছাড়াতে পারছে না। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে রান্নাঘরে চলে যায়। বটি সামনে নিয়ে বলে, আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলব বলে দিল ম। রোজ রোজ তোমার এইসব প্যারা আমার ভালো লাগে না। এত অবুঝ কেন তুমি? তুমি বুঝো না আমি তোমাকে চাই না? আর বিয়ে করবে না মানে কি? তোমার জন্য আমি মানুষের কথা শুনব? সবাই বলবে পরীর জন্য জয় বিয়ে করেনি। আমি কোনো দোষের ভাগীদার হতে পারব না। সত্যি বলছি জয় ভাই, তুমি যদি এই বিয়েটা না করো আমি নিজেকে শেষ করে দিব। টলমল করা অশ্রুসিক্ত চোখ নিয়ে জয় বলে, বিয়ে না করলে তুই নিজেকে শেষ করে দিবি? আর এই বিয়েটা করাই যে আমি শেষ হয়ে যাব, তার বেলায় কিছু হবে না? পরী, এই হাত দিয়ে আমি তোর গালে ভালোবাসার পরশ দিয়েছি, মাথায় বিলি কেটে দিয়েছি, এই বুকে আমি তোর মাথা রেখেছি। সেখানে অন্য কাউকে এই অধিকারগুলো আমি কিভাবে দিব বলতো? একটাবারও তুই আমার কথা ভাবলি না? তোর কি মনে পড়ে না, তুই বলেছিলি আমাদেরও ছোট্ট একটা পরী হবে? সেই পরীটা আমি অন্য কারো কাছ থেকে পাব? তুই সহ্য করতে পারবি তো এসব? পরী মনে মনে বলে, তুমি তো জানোই না আমি তোমায় কোনো পরী দিতে পারবো না জয় ভাই। চোখের পানি মুছে জয় আবার বলে, বেশ, তুই যদি এসব সহ্য করতে পারিস তবে এই বিয়ে আমি করব। আমার চোখের সামনে তোর শেষটা আমি সহ্য করতে পারবো না। তুই সুখে থাক তবুও। ভালো থাক পরী। জয় কাঁদতে কাঁদতেই চলে গেল। আর এদিকে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল পরী। পরীর এই আত্মচিৎকার কি জয়ের কানে পৌঁছিয়েছে? পরী যে জয়কে ছাড়া ভালো নেই সেটা কি জয় কখনো জানবে? বরখালা রুম থেকে বেরিয়ে দেখে পরী কাঁদছে। পরীকে কিভাবে সান্ত্বনা দিবে সে? তারও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। যতই হোক বোনের মেয়ে, তাই বলে কি জেনে শুনে এমন মেয়েকে কোনো শাশুড়ি ছেলের বউ করবে, যে কিনা কখনো মাই হতে পারবে না? জয়ের মাও পারেনি। ছোটবেলায় পরীর জরায়ুতে টিউমার হয়। তখন থেকেই পরী মা হওয়ার ক্ষমতা হারায়।
যেটা পরী নিজেও জানত না। যখন খালার মুখে জানল তখন মনে হলো জয়কে ভালোবেসে বড্ড ভুল করে ফেলেছে। কাউকে ভালোবাসার যে যোগ্যতা নেই পরীর। তিনি নীরবে পরীদের বাসা ত্যাগ করলেন। পরের দিন খুব ধুমধাম করেই জয়ের বিয়ে হয়ে যায়। রাত 11টার দিকে জয় বউ নিয়ে বাড়িতে আসে। পরী তখন 2টা ঘুমের ওষুধ খেয়ে গভীর নিদ্রায়। না হলে যে এই রাতটা খুব কাঁদাতো পরীকে। পরী ক্লান্ত কাঁদতে কাঁদতে। ঘুম প্রয়োজন এখন ওর। যে ঘুম পরীকে এই কষ্ট থেকে মুক্তি দিবে। কিন্তু এভাবে আর কতদিন কষ্ট থেকে পালিয়ে বেড়াবে পরী? আজ 5 দিন হলো জয়ের বিয়ে হয়েছে। কিন্তু বউয়ের সাথে স্বাভাবিক না একদম। সুচি নামের এই মেয়েটি দেখতে ভারী মিষ্টি। কিন্তু জয়ের কাছে এসব তুচ্ছ। সুচির সাথে এখনো পর্যন্ত প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি জয়। সুচি প্রথমে বিষয়টা নিয়ে না ঘাটালেও ইদানিং খুব ভাবাচ্ছে। মনমরা হয়ে বসে থাকে সুচি। জয়ের মায়ের দৃষ্টি এড়ায় না। সুচির মন খারাপের কারণও তিনি আন্দাজ করতে পারেন। নিশাত ফোন নিয়ে দৌড়ে পরীর রুমে আসে। পরী তখন শুয়েছিল। আপু, কি হয়েছে? মামা ফোন করেছে। এ কয়দিনে পরী একদম ভুলেই গিয়েছিল মামাকে ফোন করতে। ভালোই হলো মামা নিজেই ফোন দিয়েছে। ভিডিও কলে কথা বলছে। কেমন আছো মামা? আমি তো ভালো আছি মা। তুই কেমন আছিস? ভালো আছি। মামি কোথায়? টুম্পা কেমন আছে? তোর মামি রান্না করে। আর টুম্পা খেলছে। ভালো আছে ওরা সবাই। তোর মায়ের খবর কি? আগের মতোই। সুস্থ হওয়ার লক্ষণ দেখছি না। তুই ভাবিস না। আমি আগামী মাসেই দেশে আসছি। আপুর ভালো হাসপাতালে চিকিৎসা করাবো। শোন, যে কারণে তোকে ফোন করলাম। তোরা যে বাড়িতে আছিস রুম ভাড়া কত? 7,000। কেন? এই বাড়িটা ছেড়ে দে। সাভারে আমার যে 3 তলার ফ্ল্যাট আছে ওখানে চলে যা তোরা। রুম ভাড়াটা তো বাঁচবে। ওই ফ্ল্যাট না ভাড়া দিয়েছ? ভাড়া আর কি। বন্ধুর ছেলে এসে মাঝে মাঝে থাকে 2 তলার ফ্ল্যাটে। 3 তলা খালি। ওখানেই থাকতে পারবি তোরা। অনেক উপকার করলে তুমি মামা। বিপদের এই সময়ে ফেরেশতা হয়ে এসেছ তুমি। পাগলি মেয়ে। তুই তো আমার মা। আরও কতক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মনে মনে খুব খুশি হয়েছে পরী। এখান থেকে গেল জয়কে ফেস করতে হবে না। জয় নিজেও হয়তো ভুলতে পারবে। ফ্ল্যাটের চাবি আনার জন্য গ্রামে যেতে হবে। যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবে ততই ভালো। পরের দিন সকালেই চন্দ্রা থেকে গুলিস্তান যাওয়ার বাসে উঠে। নিশাতকে মায়ের কাছে রেখে গিয়েছে। আজমেরি গ্লোরি বাসটাই গুলিস্তান যাওয়ার জন্য ভালো। 2 পাশে মাত্র 2টা সিট ফাঁকা। একজন বয়স্ক লোকের পাশে 1 সিট, আরেকটা সিট ফাঁকা একটা ইয়ং ছেলের পাশে। পরী ওই ছেলেটার কাছে গিয়ে বলল, ভাইয়া সরুন। ছেলেটা মোবাইলে গেম খেলছিল। সিট থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনি জানালার সাইডে বসুন। পরী বসতে বসতে বলে, ধন্যবাদ। ছেলেটা বসে ফোনে গেম খেলতে খেলতে বলে, ধন্যবাদ কেন? জানালার পাশে বসতে দিয়েছি তাই। ছেলেটা হেসে বলে, আরে ধুর, আমার সুবিধার জন্যই আমি এখানে বসেছি। পরী প্রশ্নবোধক চোখে তাকায়। ছেলেটা পরীর দিকে একবার তাকিয়ে মুচকি হাসে।
আকাশটা মেঘলা দেখেছেন? যে কোনো সময়ে ঝুমবৃষ্টি শুরু হবে। আমার আবার বৃষ্টি পছন্দ না। তাই আপনাকে জানালার পাশে বসতে দিয়েছি। পরী অবাক হয়। বৃষ্টি পছন্দ করে না এমন মানুষও হয়? পরীর জয়ের কথা মনে পড়ে যায়। তখন পরী ইন্টার প্রথম বর্ষে পড়ে। কলেজ ছুটি হওয়ার আগেই তুমুল বেগে বৃষ্টি শুরু হয়। পরীর অবশ্য সমস্যা ছিল না, কারণ ছাতা ছিল ব্যাগে। পরীর বৃষ্টির সাথে শত্রুতা ছিল। ভিজলেই জ্বর আসবে, তাই বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলত পরী। ছুটি হওয়ার পর বাহিরে এসে দেখে জয় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে গেইটের কাছে। পরী ছাতা নিয়ে কাছে গিয়ে বলে, তুমি বৃষ্টিতে ভিজতেছ কেন? তোকে বলবো কেন? পরী বিড়বিড় করে বলে, ঘাট তারা। কি বললি? কই কিছু না তো। ছাতা বন্ধ কর। ছাতা বন্ধ করব মানে? বৃষ্টিতে ভিজে যাব তো। গাধি, বৃষ্টিতে ভেজার জন্যই তো ছাতা বন্ধ করতে বললাম। না জয় ভাই, বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে। তুই এত আনরোমান্টিক কেন রে পড়ি? জ্বরের ভয় বৃষ্টিতে ভেজার আনন্দ মিস করতে চাচ্ছিস? জ্বর আসলে মা খুব বকবে জয় ভাই। বকুক, আমার কাছে নিয়ে আসব তখন। আদর করে জ্বর ভালো করে দিব। ছি, কি বলো এগুলা? ইস, আমার লজ্জাবতী। জয় ছাতাটা নিয়ে বন্ধ করে ডান হাতে নেয়। বাম হাত দিয়ে শক্ত করে পরীর হাত ধরে বৃষ্টিতে হাঁটতে থাকে। পরী চুপ করে আছে। জয়ই বলল, রিকশায় উঠবি? না। রিকশায় হুড তুলে দিয়ে তুমি শুধু আমায় লজ্জা দাও। পরীর কথা শুনে জয় হো হো করে হেসে দেয়। আচ্ছা যা, হুড তুলব না, আর লজ্জাও দিব না। জয় একটা রিকশা থামায়। হুড নামিয়ে দুজনে পাশাপাশি বসে। পরীর ভীষণ শীত করছে বুঝতে পেরে জয় এক হাত দিয়ে পরীকে টেনে বুকে নেয়। কি করছো জয় ভাই? মানুষ দেখছে তো। দেখুক, আমি আমার পিচ্চি বউটাকে বুকে নিয়েছি। মানুষের দেখায় কি আসে যায় আমার? শুনছেন? কানের কাছে জোরে কথা বলায় হকচকিয়ে উঠে পড়ি। পাশে তাকিয়ে দেখে ছেলেটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখে পড়ি এখন বাসে। তার মানে অতীত কল্পনা করছিল এতক্ষণ। মনটা একরাশ বিষণ্ণতায় ভরে যায়। কান্না পাচ্ছে খুব, কিন্তু কান্না করাও সম্ভব না। এদিক সেদিকে তাকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টা করছে পরী। ছেলেটা তখনও পরীর দিকে তাকিয়ে আছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি পাচ্ছি। বলুন, কোথায় হারিয়ে গিয়েছিলেন? মানে? আপনি জানেন, কখন থেকে ডাকছি আপনি তো শুনছেনই না। জেগে জেগে ঘুমানোর অভ্যাস আছে নাকি? জি না। আচ্ছা, জানালার কাচটা লাগিয়ে দিন। বৃষ্টির ঝাপটা আসছে। পরী জানালো কাচ টানছে কিন্তু লাগাতে পারছে না। ছেলেটা একটু কাছে এসে বলে, দেখি সরুন। পরীর সামনে কিছুটা ঝুঁকে জানালার কাচ টেনে দেয়। পরী স্পষ্ট পারফিউমের ঘ্রাণ পায় যেটা জয় ইউজ করে। পরী একটু সরে বসে। ছেলেটা কানে হেডফোন গুজে বলে, একটা কথা জিজ্ঞেস করি? হু। ওই পাশে একটা সিট খালি থাকতেও আমার পাশে কেন বসলেন? না মানে,
এমনিতে তো মেয়েরা ইয়ং ছেলেদের ইগনোর করেই চলে। আপনার কি সমস্যা হয়েছে আমি এখানে বসাতে? হলে বলুন, সামনের বাসস্টপে সিট খালি হলে চলে যাব। না, না, আমি সেটা বলিনি। এমনিই জানতে চাইলাম আর কি। দেখুন, বর্তমান এই যুগে বাবার বয়সের লোকদের কাছ থেকে একজন ইয়ং ছেলের কাছে নিজেকে বেশিই সেফ মনে হয়। স্কুল, কলেজ, ভার্সিটিতে বাসে যাতায়াত করিত। অনেক সময় দাঁড়িয়েও যাওয়া লাগে, তখন দেখি এক একটা মানুষরূপী জানোয়ার। বুঝলাম। ছেলেটা এবার গান শোনায় মনোযোগ দেয়। পরী মনোযোগ দিয়ে দেখছে বৃষ্টির পানি। জানালার কাঁচ চুইয়ে চুইয়ে বৃষ্টির ফোঁটাগুলো দারুণ লাগছে। পরীর বারবার মনে পড়ছে জয়ের কথা। এমন কত যে বৃষ্টিবিলাস করেছে দুজনে। জয়ের কাঁধে মাথা রেখে বৃষ্টি দেখতে দেখতে কত স্বপ্ন বুনেছে দুজনে, যার সবই শুধু স্বপ্নই রয়ে গেছে। বৃষ্টি হলেই জয় গান শুনতে খুব পছন্দ করত। মাঝে মাঝে গান গেয়ে পরীকেও শোনাত। গান শুনবেন? পরী ছেলেটার দিকে তাকায়। বড্ড কথা বলে। বিরক্ত লাগছে খুব। গায়ে পড়া স্বভাবের নাকি কে জানে। দেখে তো মনে হয় হাজারো মেয়ের ক্রাশ। এমন ছেলে কি গায়ে পড়া স্বভাবের হতে পারে? পরী মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, না। ওকে। ছেলেটা কান থেকে হেডফোন খুলে রাখে। জোরে বৃষ্টি শুরু হয়েছে। বাসের অনেক যাত্রীই আরামে ঘুমাচ্ছে। সত্যি বলতে পরীরও খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানোর উপায় নেই। পাশে অপরিচিত ছেলে। ঘুমানোটা ঠিক হবে না। ছেলেটা সিটের সাথে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে গান ধরে। ছেলেটার কণ্ঠে যেন আল্লাহ সব মধু ঠেলে দিয়েছে। কিন্তু এসব বারবার জয়কে মনে করিয়ে দিচ্ছে। একসময় পরী ঘুমের সাথে না পেরে ঘুমিয়ে পড়ে। জানালার দিকে ঘাড় কাত করে ঘুমিয়ে আছে। বাসের ঘাকুনিতে পরী পড়তে নিলে ছেলেটা ধরে ফেলে। কি মেয়েরে বাবা! ঘুমিয়ে পড়ল এইটুকু সময়েই। শীতের সাথে পরীর মাথাটা এলিয়ে দিল। সামনের কাটা কয়েকটা চুল পরীর কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা পরীর সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। ফোন বেজে ওঠে হঠাৎ। ফোনের স্ক্রিনে মা লেখা ভেসে উঠেছে। হাসিমুখে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে মা বলে, আব্বু তুই এমন কেন বলতো? হুটহাট রেগে বাড়ি থেকে চলে যাস? মাথার চুল হাত দিয়ে ঠিক করতে করতে উত্তর দেয়, আমাকে বকার সময় এটা মনে থাকে না আম্মাজান? শুনো, আমার রাগ কবে কমবে আমি জানি না। যতদিন না কমে ততদিন বাড়ি ফিরব না। আমার কাছে 10,000 আছে এখন। কাল টাকা বিকাশ করে পাঠিয়ে দিও। আব্বু না ভালো। তুই বাসায় আয়। আমি তোরে আরো 20,000 দিমু। তাও বাসায় আয় আব্বু। নো আম্মাজান। হবে না। এই তুর্য যা বলে তাই করে। তুর্যের কথার কোনো নড়চড় কোনোদিন হয়নি আর হবেও না। আব্বু। রাখি আম্মাজান। একটা সুন্দর দৃশ্য দেখছিলাম আর তুমি এখনই ফোন দিল? তুর্য আর কিছু না বলে ফোন কেটে দেয়। তুরোর ইচ্ছে হলো এলোমেলো হয়ে ঘুমানো পরীর মুখটার ছবি তুলতে। কাজটা কি ঠিক হবে? না হলে নাই। তুর্য যেই ফোনের ক্যামেরা অন করে পরীর মুখের সামনে নিয়েছে, অমনি পরী চোখ মেলে তাকায়। এদিকে তুর্য থতমত খেয়ে যায়। পরী চোখমুখ কুঁচকে বলে, কি করছিলেন আপনি? তুর্য আমতা আমতা করে উত্তর দেয়, না মানে ফোনে নেট পাচ্ছিলাম না তো তাই।
তাই কি? হ্যাঁ। আমার মুখে কি টাওয়ার লাগানো আছে যে ফোন মুখের সামনে ধরে রেখেছিলেন? না, না, ভুল বুঝছেন আমায়। চুপ করে বসে থাকুন, না হলে আর একটা কথা বললে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিব। তুর্য ঠোঁটের ওপর এক আঙুল রেখে বলে। এই আমি চুপ করলাম। পরি আর কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। তুর্য মনে মনে ভাবে, বাবারে, মেয়ে তো না যেন ধানি লঙ্কা। জানালার কাচ ধরে অনেকবার টানার পরও খুলতে পারছে না পরি। তুর্য বিষয়টা খেয়াল করেও চুপ করে বসে থাকে। একটু পরপর আর চোখে দেখছে পরি শক্ত করে ধরে টেনেও খুলতে পারছে না। পরি বিরক্ত হয়ে বলে, চোরের মতো না তাকিয়ে তো একটু সাহায্য করলেও পারেন। তুর্য মনে মনে বলে, এই মেয়ে না জানি আর কি কি উপাধি দিবে। মুখে হতাশ ভাব এনে জানালার কাজটা সরিয়ে দেয় তুর্য। বৃষ্টি এখন কমে গিয়েছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জানালা দিয়ে তাকিয়ে সেটাই দেখছে পরি। কখন যে আবার ঘুমিয়ে পড়ে টেরও পায় না। বাস চৌরাস্তায় আসতেই উঠে দাঁড়ায় তুর্য। কারণ ওর গন্তব্য এতটুকুই। নামার আগে পরীর ঘুমন্ত মুখটার দিকে একবার তাকায়। তারপর আপন মনেই হাসতে হাসতে বাস থেকে নেমে যায়। পরীর যখন ঘুম ভাঙে তখন গুলিস্তানের কাছাকাছি এসে পড়েছে। পাশে তাকিয়ে দেখে তুর্য নেই। একজন মহিলা বসে আছে। পরী হাফ ছেড়ে বাঁচে। গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পরীর বিকেল হয়ে যায়। কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে আছে জয়। সূচি দরজার কাছে দাঁড়িয়ে আপাদমস্তক দেখছে জয়কে। মানুষটাকে দেখলেই মনে হয় ভেতরে ভেতরে কোনো একটা কারণে খুব পড়ছে। কিছু একটা নিয়ে খুব হতাশায় ভুগছে। কিন্তু কি কারণ সেটা? সূচি এগিয়ে যায় জয়ের কাছে। খুব ধীর গলায় বলে, শুনেছি কপালে হাত দিয়ে শুয়ে থাকা নাকি ভালো না। জয় একবার চোখ মেলে সূচির দিকে তাকায়। তারপর আবার আগের মতোই শুয়ে থাকে। সূচি কি বলবে? বলার মতো কিছুই খুঁজে পায় না। জয়কে তার ভালো লাগে, খুব বেশিই ভালো লাগে। সেই প্রথম দেখা থেকেই। আর এখন তো নিজের সবটা দিয়ে ভালোবাসে। কিন্তু এই মানুষটা কেন বুঝতে চায় না সূচির ভালোবাসা? সূচিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জয় উঠে বসে। আপনি কি কিছু বলবেন? সূচি তার গাঢ় কাজল চোখে জয়ের দিকে তাকিয়ে বলে, বলতে তো কত কিছুই চাই। শোনার মতো সময় হবে কি আপনার? জরুরি কোনো কথা থাকলে বলতে পারেন, নয়তো আপনি এখন আসতে পারুন। একা থাকতে চাই আমি। আচ্ছা, তাহলে পরে বলবো। নিঃশব্দে রুম ত্যাগ করে সূচি। ছেলে মানুষদের কেন সবার সামনে কাঁদতে বারণ? কেন নিজের কষ্টগুলো সবার সাথে শেয়ার করতে পারে না? কাদের থেকে এই নিয়মটা চালু হয়ে আসছে? যদি এই নিয়মটা না থাকত, জয় একটু মন খুলে কাঁদতে পারত। বড় হওয়ার সাথে সাথে যে এটাই শুনে আসছে ছেলেদের কাঁদতে নেই। নিজেকে আর ঠিক রাখতেও পারছে না। বুকের ভেতর হাহাকার হচ্ছে। জয় আপন মনেই ভাবে, কেন পরি? কেন এমনটা করলি তুই? কেন আমায় আপন করে নিলি না? এই দিন তো আমি দেখতে চাইনি। তোর জায়গায় অন্য কেউ আমার বউ। আমি তো তাকে মানতে পারি না পরি। আজ যদি ওই মেয়েটার জায়গায় তুই থাকতি তাহলে আমাদের সংসারটাই অন্যরকম হতো। কেন তুই আমার হলি না? আমাদের ভালোবাসায় কি কোনো খুঁত ছিল যে কারণে বিধাতা আমাদের এক হতে দিল না? ছেলের এমন আকুতি ভরা চাহনি, কষ্ট দূর থেকেই দেখে জয়ের মা।
ছেলের কষ্ট যে তাকেও পুড়াচ্ছে। ছেলের ভালো করতে গিয়ে কি বড় কোনো ভুল করে ফেলল সে? পরের দিন বিকেলে নানুকে সাথে নিয়ে বাড়ি ফিরে পড়ি। নানুর খুব ইচ্ছা মায়ের কাছে থাকবে। পরিও আর না করেনি। জব হলে পরি সারাদিন বাহিরেই থাকবে। নিশাত স্কুলে থাকবে। মাকে দেখার মতো কেউই নেই। যদিও বয়সের ভারে নানু নিজেই তেমন চলতে পারে না, তবুও মনের কোণে আশা থাকবে কেউ একজন বাড়িতে আছে। রিকশা যখন বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন জয়ের সাথে দেখা হয়। পরি সাথে সাথে চোখ সরিয়ে নেয়। জয় একবার পরীর দিকে তাকিয়ে নানুর দিকে তাকায়। মুখে হাসি টেনে বলে, ভালো আছো নানু? হ নানু ভাই, ভালো আছি। তুই কেমন আছোস? জয় পরীর দিকে তাকিয়ে বলে, বেঁচে আছি নানু। তিনি হয়তো জয়ের কথাটা ভালোমত ঠাহর করতে পারেননি। জয়কে বলে, বাড়িতে আসিস। দাঁড়াই থাকতে পারতাছি না। আচ্ছা যাও। পরি নানুকে নিয়ে বাসায় যায়। জয় তাকিয়ে আছে যাওয়ার পথে। পরি এতটা স্বাভাবিক কিভাবে? যেন কিছুই হয়নি। সত্যিই তো। কিছু কি হয়েছে? কিছুই তো হয়নি পরির। যা হওয়ার আমার হয়েছে। ভালোবাসাটা হয়তো একতরফা আমারই ছিল শুধু। আপন মনেই কথাগুলো ভেবে হাঁটা ধরে জয়। নানু বাসায় আসার পর নিশাতি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করছে। নানুর কাছে থাকিস নিশাত। আমি গোসল করে আসি। আচ্ছা। পরি বাথরুম ঢুকে শাওয়ার ছেড়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। এতক্ষণ আটকে রাখা চোখের পানিগুলো ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে। জয়ের চোখমুখী বলে দিচ্ছিল জয় ভালো নেই। পরি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি জয়, চাইনি। আমি এভাবে তোমাকে সত্যিই দেখতে চাইনি। তোমায় ছাড়া আমি নিজেও যে ভালো নেই। কিন্তু কি করব বলো? এই নিষ্ঠুর নিয়তি তো আমাদের এক হতে দিল না জয়। তুমি কেন আমায় ভুলে যাচ্ছ না? কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। ভালোবাসায় কেন এত বিরহ? কেন বাস্তবতা এত নিঠুর কেন? নিশাত দরজায় কড়া নাড়ে। আপু হয়নি তোর? পরি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বলে, এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি আয়। আমার ক্ষুধা লেগেছে। পরি এবার তাড়াতাড়ি গোসলটা সেরে নেয়। একদমই ভুলে গিয়েছিল যে পরি বাসায় থাকলে নিশাত একা খায় না। গোসল সেরে নিশাতকে নিয়ে খেয়ে নেয়। পরি টেবিল পরিষ্কার করছিল তখন নিশাত এসে বলে, দেখো আপু কাকে নিয়ে এসেছি। পরি চোখ তুলে সামনে তাকায়। খুব বেশি ভুল না হলে এটাই সূচি। খালা একবার ছবি দেখিয়েছিল। পরি কিছু বলার আগে নিশাতি বলল, জয় ভাইয়ার বউ তোমার সাথে দেখা করতে এসেছে। এবার পরির বুকটা কেঁপে ওঠে। আমার সাথে দেখা করতে এসেছে মানে? জয় কি তবে সব বলে দিয়েছে? মনের সব প্রশ্নগুলোকে এক সাইডে রেখে পরি হাসি মুখে বলে, আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। সূচি মৃদু হেসে উত্তর দেয়, ঠিক আছি আমি। আপনি বসুন। আমি আসছি। পরি রান্নাঘরে গিয়ে চা বানালো আর সাথে বিস্কুট নিয়ে আসলো। টি টেবিলের ওপর রাখতে রাখতে বলল, গরিবের বাড়িতে এসেছেন। দেওয়ার মতো ঘরে তেমন কিছুই নেই। এসবের প্রয়োজন ছিল না পরি।
আমি শুধু তোমার সাথেই দেখা করতে এসেছিলাম। আচ্ছা, শুনব সব। চাটা অন্তত খান। হুম। কিন্তু তুমি আমাকে আপনি আপনি বলছো কেন? আমি তোমার সমবয়সী। আমাকে তুমি করেই বলো। এরপর সুচি চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, তুমি আমার বিয়েতে আসনি কেন? মা অসুস্থ ছিল তো, তাই যাওয়া হয়নি। ওহ, কে কে থাকো এখানে? আমি, মা আর ছোট ভাই। কাল গ্রামে গিয়েছিলাম, সাথে নানুও আসলো। এখন মোট 4 জন। তোমার বাবা? পরি মলিন মুখে উত্তর দেয়, নেই। উফ, সরি। মা বলেছিল। আমি ভুলে গিয়েছিলাম। সমস্যা নেই। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সমস্যা না থাকলে একটু গল্প করি। কোনো সমস্যা নেই বলো। আসলে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম। তখন মাকে বললাম। মা বলল তোমার সাথে গল্প করতে। খালা বলেছে। হুম। পরি বেশ খানিকটা অবাক হয়। এই খালা নামক মানুষটাকে বুঝে উঠতে পারে না পরি। কখন কি চলে মনের ভেতর আল্লাহ মালুম। অনেকক্ষণ পরি আর সুচি গল্প করল। সুচির সাথে কথা বলে পরি এটা বুঝতে পারল যে সুচি খুব মিশুক আর ভালো মনের একটা মেয়ে। যদি জয়ের মনে একবার জায়গা করে নিতে পারে তাহলে দুজনই ইনশাল্লাহ সুখী হবে। পরি তো মনে মনে এটাই চায়, জয় সুখী হোক, অনেক সুখী। তীরা একের পর এক ফোন দিয়েই যাচ্ছে তুর্যকে। কিন্তু তুর্য ফোন তুলছে না। তীরার পাশে বসে হাঁসফাঁস করছে তুরোর মা। কি হলো? ফোন ধরেছে? না মা, রিসিভ করছে না তো। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। টেনশনেই কবে জানি মারা যাব আল্লাহ। উফফ মা, আপনার মুখে কি বাজে কথা ছাড়া আর কিছু নেই? তীরার ধমকে চুপ হয়ে যায় তাহমিনা বেগম। বড় ছেলে সূর্যর বউ তীরা। রূপে গুণে মাশাল্লাহ। তীরা এই বাড়িতে বউ হয়ে এসেছে 5 বছরের মতো হবে। তাহমিনা বেগমের কখনোই মনে হয়নি তীরা ছেলের বউ। নিজের মেয়েও বোধ হয় এত ভালোবাসে না শাশুড়িকে যতটা তীরা ভালোবাসে। এমন ছেলের বউ পেয়ে তাহমিনা বেগম আল্লাহকে শুকরিয়া জানান। তীরা আর সূর্যের 3 বছরের একটা ছেলেও আছে, নাম সেজান। আরেকটা নতুন অতিথিও আসছে। তীরা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। টানা 20 বার ফোন দেওয়ার পর রিসিভ করে তুর্য। তীরা ধমক দিয়ে বলে, কতবার ফোন দিয়েছি তোমায়? তুর্য আদুরে গলায় বলে, আমার সুইটমিট ভাবি, এত হাইপার হচ্ছ কেন? তোমার কিন্তু এই সময়ে মোটেও এত হাইপার হওয়া ঠিক না। ফোন রিসিভ করনি কেন? ওহ, এই কারণ? আমি তো গাছে উঠছিলাম। গাছে উঠছিলে? তীরার মুখে গাছে উঠার কথা শুনে তাহমিনা বেগম চেঁচিয়ে বলে, হায় আল্লাহ, আমার আব্বু গাছে উঠছে কেন? ও তীরা, ওরে বলো গাছ থেকে নামতে। পইরা গেলে হাত পা ভাইঙ্গা যাইব। ফোনের ওপাশ থেকে তাহমিনা বেগমের কথা শুনে হাসে তুর্য। হাসতে হাসতেই বলে, ভাবি মাকে বলো আমি আর বাচ্চা নেই এখন, বড় হয়েছি। তুর্য ফোন রেখে দিল। তুরোর মনটা কাল থেকেই বেশ উদাস। কি হয়েছে কে জানে। মাসের আজ 28 তারিখ। নিশা তার পরি মিলে বাড়ির সব মালপত্র গোছগাছ করছে। কাল সকালেই পিকআপে করে সবকিছু নিয়ে পাড়ি জমাবে সাভারের উদ্দেশ্যে।
গায়ের ওড়না মাথায় দিতে দিতে পরী নিশাতকে বলল, হাঁড়ি পাতিলগুলো ওই বড় বস্তাটায় ভরিস। আমি বাড়িওয়ালাকে ভাড়াটা দিয়ে আসি। আচ্ছা। পরীরা যে বাসায় থাকে সেটা 5 তলার একটা ফ্ল্যাট। 3য় তলায় পরীরা থাকত। বাড়িওয়ালারা ভীষণ ভালো মানুষ। 3 বছর হবে ওরা এই বাসায় থাকে। তাই তাদেরও পরীরদের ওপর মায়া জন্মে যায়। ভাড়া দিয়ে আসার সময় তিনি খুব মনমরা হয়েই কথা বলেন। কাল পিকআপে সব মালপত্র উঠিয়ে দেওয়া এবং সেগুলো সাভারের বাড়িতে ঠিকঠাক জায়গায় রাখার দায়িত্ব নিয়েছে বাড়িওয়ালার বড় ছেলে ও তার কিছু বন্ধু। পরীকে নিজের বোনের মতোই ভালোবাসে ওরা। বাড়িওয়ালার ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় সূচির সাথে দেখা হয়। সূচি একগাল হেসে বলে, তোমার কাছেই এসেছিলাম। ভালোই হলো এসেছ। না হলে তো আর দেখাই হতো না। কেন বলো তো? সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে পরী ওদের চলে যাওয়ার বিষয়টা সূচিকে জানায়। সব শুনে সূচি ছোট করে বলে, ওহ, এতক্ষণে ওরা রুমেও চলে এসেছে। পরী জিজ্ঞেস করে, চা খাবে? না, খেয়েই এসেছি। আচ্ছা বসো। আমি কাপড় গুছাই। আমি তোমাকে হেল্প করি? না, না, লাগবে না। তুমি চলে কেন যাচ্ছ পরী? পরী একবার সূচির দিকে তাকায়। মনে মনে বলে, এর অন্যতম কারণ যে তোমার স্বামী, তোমার সংসার। আমি থাকলে কখনোই হয়তো সুখের দেখা মিলবে না। কি ভাবছ? ভাবছি তোমায় মিস করব। মিথ্যে কথা। তুমি কখনোই আমায় মিস করবে না আমি জানি। আমি আসার পর তোমায় একটাবারও দেখিনি ওই বাড়িতে যেতে। ব্যস্ততায় যাওয়া হয়ে ওঠে না। তোমরা কাজিনরা সবাই এক নাকি বুঝি না বাবা? কয়দিন হলো আমাদের বিয়ে হয়েছে? এর মধ্যেই জয়ের অফিসে যাওয়া শুরু করতে হলো। পরী কি উত্তর দিবে ভেবে পায় না। এর কোনো সঠিক উত্তর কি পরীর আদৌ জানা আছে? আর থাকলেই বাকি সেই উত্তরগুলো না পরী কখনো সূচিতে দিতে পারবে আর না সূচি সেই উত্তরগুলো হজম করতে পারবে। পরীকে চুপচাপ কাপড় গুছাতে দেখে সূচি হাত টেনে পরীকে বিছানায় বসায়। কোলে মাথা রেখে বলে, রোবট হয়ে যাও নাকি মাঝে মাঝে? সূচির এহেন আচরণে হতভম্ব হয়ে যায় পরী। মেয়েটা নিতান্তই ছেলেমানুষই করে। আচ্ছা, পরীর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকত, সে কি কখনো তার ভালোবাসার মানুষটার বউকে এভাবে কোলে শুয়ে হাসিমুখে গল্প করতে পারত? নাকি নিজেকে তার থেকে দূরত্বে রাখত? উত্তরটা পরীর জানা নেই, জানতেও চায় না। কি দরকার এত সব কিছু ঘাটিয়ে কষ্টগুলোকে বাড়িয়ে? সূচি কিছুক্ষণ চুপ থেকে বীরসমুখে বলল, তোমার কি কোনো রিলেশন আছে পরী? না। কখনো কাউকে ভালোবাসনি? ভালোবাসনি এই কথাটা আমার জীবনে নেই। আমি এখনো তাকে ভালোবাসি। হয়তো নিয়তি এক হতে দেয়নি, কিন্তু ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। ভালোবাসা না পাওয়ার কষ্ট অনেকটাই না পড়ি? সূচি এবার সোজা হয়ে উঠে বসে ছলছল করা চোখে বলে, কেন জানি না তোমার সাথে কথা বললে আমার শান্তি লাগে। তোমাকে চোখ বন্ধ করেও বিশ্বাস করতে মন সায় দেয়। তাই ঘরের কথাও তোমায় শেয়ার করতে ইচ্ছে করছে। আমি জয়কে খুব ভালোবাসি পড়ি, কিন্তু জয়ের মনে কোনো এক জায়গা জুড়েও আমি নেই। বললে হয়তো বিশ্বাস করবে না, এখনো পর্যন্ত আমাদের মধ্যে ফিজিক্যাল কোনো সম্পর্ক নেই। এমনকি আমি নিজে থেকে কাছে যেতে চাইলেও সে খুব সুনিপুণভাবে আমাকে এড়িয়ে গেছে। তুমিই বলো,
ভালোবাসার মানুষটার থেকে কি এমন ব্যবহার সহ্য করা যায়? পরীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিয়তি এই কোনো খেলায় মাতল তিনজনকে নিয়ে? এখানে তো জয় বা সূচির কোনো দোষ নেই, সব দোষ পরীর, পরীর ভাগ্যের। তাহলে জয় আর সূচি কেন কষ্ট পাবে? জয়কে পরী ভালোবাসে, এখনো খুব ভালোবাসে। জয় এখন অন্যের স্বামী, আর অন্যের স্বামীকে ভালোবাসা অন্যায়, অপরাধ। কিন্তু পরীই বা কি করবে? অবাধ্য, বেহায়া মন তো আর সেটা বুঝতে চায় না। তবে পরীকে কিছু একটা করতে হবে। জয় সুখী না হলে সূচি সুখী হবে না, আর ওরা এখন একে অপরের পরিপূরক। একজনের সুখ আরেকজনের ওপর অন্তর্নিহিত। ওরা সুখী না হলে পরী কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। পরী নিজেকে ধাতস্থ করে সূচির দিকে তাকাল। ফুপিয়ে ফুপিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। সূচির দুই বাহু ঝাঁকিয়ে পরী বলল, আমার দিকে তাকাও। সূচি ছলছল করা চোখে তাকায়। এত অল্পতেই কাঁদলে চলবে বলো? নিজের ভালোবাসাকে ভালোবাসা দিয়েই জয় করতে হবে। তবে তার আগে দরকার কি জানো? তুমি জয় ভাইয়ের ভালোবাসার মানুষ, ওয়াইফ হওয়ার আগে ভালো একজন বন্ধু হও। তার কষ্টগুলো বন্ধুত্বের মাধ্যমে কৌশলে দূর করার চেষ্টা করো। যদি বন্ধুত্বও গ্রহণ না করে তবে জোর খাটাও। ভালোবাসা না হয় জোর করে হয় না, কিন্তু বন্ধুত্বের ভালোবাসা, দায়িত্ব তো তুমি জোর করেও আয়ত্তাধীন করতে পারো। তখন একটা সময়ে দেখবে জয় ভাইয়া তোমাকে আপন করে নিবে। অল্পতে হার মেনে নিও না সূচি। জয় ভাইয়া এখন তোমার সারা জীবনের সঙ্গী। তোমাকে তার পাশে থাকতে হবে। তাকে সাপোর্ট করতে হবে। তার ভালো লাগা, খারাপ লাগাগুলো বুঝতে হবে। ভালো সলিউশন দিতে হবে। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ হয়ে তাকে ভালোবাসায় রাঙিয়ে নিতে হবে। না চাইতেও আল্লাহ তোমাদের ভালোবাসাকে বিয়ের মাধ্যমে পূর্ণতা দিয়েছে। হয়তো জয় ভাইয়ার দিক থেকে এখনো সেটা পায়নি, তবে তোমাকে বেশি দিন দূরেও রাখতে পারবে না। তুমি খুব মিষ্টি একটা মেয়ে সূচি। আচমকা সূচি পরীকে জড়িয়ে ধরে। তুমি খুব ভালো পরী, খুব। তুমি চলে গেলে কে আমাকে এভাবে বুঝাবে? তুমি আমার আপন বোন হলে না কেন বলো তো? পরীর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। কি সুন্দর স্বার্থপরের মতো ভালোবাসার মানুষটিকে আবদ্ধ করার জন্য বলে দিল সূচিকে। মাঝে মাঝে একটু স্বার্থপর হতে হয়। এতে অন্তত পারিপার্শ্বিক মানুষগুলো তো ভালো থাকবে। ভোরেই মালপত্র সব গাড়িতে উঠিয়ে রওনা দেয় ওরা। যাওয়ার আগে একবারও দেখা করেনি খালা, জয় বা সূচির সাথে। সূচি বারবার করে বলেছিল যাওয়ার আগে দেখা করতে। পরী ইচ্ছে করেই করেনি। যেখানে নতুন পথে পা বাড়াচ্ছে সেখানে আর পুরনো ক্ষত বাড়িয়ে লাভ নেই। রাস্তায় যানজট কম হওয়ায় সাভার পৌঁছাতে খুব একটা সময় লাগল না। গাড়ি থেকে নেমে বাড়িটা ভালো করে নিল পরী। এই বাড়িতে এর আগে কখনো আসেনি। পুরো বাড়িটা আকাশী আর সাদা রং করা। বাহির থেকে দেখে মনে হবে এটা আকাশের নীড়। আশেপাশে বিভিন্ন গাছগাছালি। তিনতলায় গিয়ে তালা খুলে ভিতরে গিয়ে আরও অবাক হল। 4 রুমের ফ্ল্যাট। রুমগুলোও বেশ বর্ষর। প্রতিটা রুমেই এটাচ বাথরুম, একটা কিচেন আর ড্রয়িং রুম। দেখেই বোঝা যাচ্ছে যিনি বাড়িটা বানিয়েছিলেন বেশ শখ করেই বানিয়েছে। মামা বাড়িটা কিনেছে 2 কি 3 বছরের মতো হবে। বাড়িওয়ালার ছেলে আর নিশাত মিলে ঘরের ফার্নিচারগুলো সাজাচ্ছে। পরী বলে দিয়েছে কোথায় কি রাখতে হবে। টুকটাক যা পেরেছে সবার জন্য রান্না করেছে পরী।
সবকিছু গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে গেছে। সবাই বেশ ক্লান্ত এখন। সন্ধ্যায় নাস্তা করে ওরা সবাই চলে যায়। মায়ের শরীরটা এখনো ভালো না, কারো সাথেই তেমন কথা বলে না। বাকি জিনিসগুলো হাতে হাতে গুছিয়ে নেয়। এখনো অনেক কিছুই বাকি। আপাতত এখন কোনো কাজে মন বসছে না। বাড়ি পাল্টানোর মতো ঝামেলা বোধ হয় আর কিছু নেই। এমনিতেও জার্নি করেও খুব ক্লান্ত পড়ি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এতক্ষণ ঘুম আসলেও এখন আর পরীর ঘুম আসছে না। কতক্ষণ এপাশ ওপাশ করল। এরপর ধীর পায়ে ছাদের দিকে এগুলো। ছাদে পা রাখতেই বিশুদ্ধ বাতাস পরীকে ছুঁয়ে গেল। প্রাণভরে কিছুক্ষণ শ্বাস নিল পরী। আকাশে আজ চাঁদ নেই, শুধু কয়েকটা তারা আছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বাতাসে খোলা চুলগুলো উড়ছে পরীর। পরী আনমনে গান ধরে। চিলেকোঠায় বসে ফোন চাপছিল তুর্য। নারীকণ্ঠে গান শুনে সোজা হয়ে বসল। এত করুণ হয়ে কে গান গাইছে? কত না পাওয়া বিষাদ যেন এই কণ্ঠে লুকিয়ে আছে। সামনে তাকিয়ে আবছা আলোয় একটা নারী অবয়ব দেখছে। এই সময়ে ছাদে কে আসতে পারে? মোবাইলে তাকিয়ে দেখে 12টা 1 বাজে। আল্লাহ জানে কোনো ভূতনি ছাদে এসে গান শোনাচ্ছে। দোয়াদ্রুদ পড়ে বুকে ফু দেয় তুর্য। তারপর আস্তে আস্তে এগিয়ে যায় সামনে। চলবে।